বুড়িগঙ্গার পাড়ের জিঞ্জিরা এখন শিল্পনগরী। মেরামতের পাশাপাশি তৈরি হচ্ছে আস্ত জাহাজও। যন্ত্রাংশের যোগান দিতে গড়ে উঠেছে মাঝারি শিল্প। শুধু তারকা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রলের শিকার সাধারণ মানুষও। প্রযুক্তির সহায়তায় মিলতে পারে প্রতিকার। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে পরিবারকেই দিতে হবে শিক্ষা। মন্ত্রণালয়ের অনুরোধেও দেশি বিলের চিনি কিনবে না টিসিবি। বিক্রি হলে কমতো লোকসান, বলছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। দরপত্রে নিয়ম না ভাঙার অজুহাতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। বদলে গেছে মেড ইন জিঞ্জিরার মানে। একসময় তাচ্ছিল্য করা হলেও আজ সেখানে শিল্পনগরী। ছোট বড় মেরামত থেকে আস্ত জাহাজ তৈরি, সবই হচ্ছে বুড়িগঙ্গার ওই পারে। আবার এসব জাহাজের 25% যন্ত্রাংশই যোগান দিচ্ছে পাশেই গড়ে ওঠা মাঝারি শিল্প। তবে সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না তারা। যদিও শিল্প মন্ত্রণালয় বলছে এসব শিল্পকে এক করে নিতে কাজ করছেন তারা। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। একটা সময় ছিল নকল পণ্যের সমর্থক হিসেবে ব্যবহার হতো মেড ইন জিঞ্জিরা। কালের বিবর্তনে এখানে একে একে ক্ষুদ্র মাঝারি থেকে গড়ে উঠেছে জাহাজ নির্মাণের মতো ভারী শিল্প। তাই এখানে এখন যে শিল্প সাম্রাজ্য গড়ে উঠেছে তাতে খুব সহজেই গর্ব করে বলার সময় এসেছে। সময়টা এখন মেড ইন জিঞ্জিরা। নদীর এই পাশে সারাদিন কানে বাজে এমন টুকটাক শব্দ। দিনে দিনে বুড়িগঙ্গার পার ঘেঁষে প্রায় 150 এমন ডকইয়ার্ড গড়ে উঠেছে। একটা সময়ে ছোটখাটো মেরামতের কাজ করলেও এখন যাত্রীবাহী আর পণ্যবাহী জাহাজের সকল মেরামতি হয় এই এলাকায়। চট্টগ্রাম থেকে আসা ইস্পাতের পাত, হাতুড়ি বাটালি আর ওয়েল্ডিংয়ের মাধ্যমেই সনাতনী কায়দায় চলে দিনরাত কাজ। শুধু কি মেরামত, আস্ত জাহাজও তৈরি করে ফেলেছেন এখানকার শ্রমিকরা। আমরা অলরেডি মনে করেন এইটা যা আছে বানাইতে সবই পারি। নতুন বানাই, পুরান করি, রিফাইন করি। আবার পাশেই এই জাহাজ নির্মাণকে ঘিরে গড়ে উঠেছে মাঝারি শিল্প। এখানেও সনাতনী ম্যাজিক। হাতে হাতেই তৈরি হচ্ছে জাহাজের অনেক যন্ত্র ও যন্ত্রাংশ। ছোট বড় জাহাজের পাখা এখানে তৈরি হচ্ছে পেশাদার দক্ষ হাতে। দরকার এসব শিল্পকে একটু তুলে ধরা। এটা একটা ডাইস উড়ায় ফেলানোর পরে এটা আবার রিফারিং করুম। রিফারিংয়ের পরে হিট দিমু, হিট দেওয়ার পরে পিতল গালামু, তারপরে ঢালুম, তারপরে নতুন একটা পপুলার হয়ে যাব। যে কোনো ডাইসের পাখা সেম টু সেম 19-20 হবে না, 20-20। বিদেশি একটা পাখা কিনতে গেলে দেখা যায় টাকা লাগবে 6 লাখ, ওই পাখাটাই আমরা দিতেছি 4 লাখ টাকায়। সরকার যদি আমার সহযোগিতা করে বাইরে আর যাইতে দিন, আমাদের দেশে এইগুলা তৈরি হতে পারতেছে। শিল্প মন্ত্রণালয় বলছে এরই মধ্যে এই শিল্পকে একটি কাঠামোয় নিতে কাজ চলছে। মুন্সিগঞ্জে আধুনিক শিল্প পার্ক কাজ শুরু হয়েছে এবং সাভারে আমরা একদম নদীর পাড়ে 500 একর জমির উপরে আরেকটি শিল্প পার্ক করছি। মূলত এই ধরনের শিল্প কারখানা স্থাপনের জন্য সেখানে জমি বরাদ্দ দেওয়া হবে। 80-র দশক থেকে ধীরে ধীরে উত্থান হয় জিঞ্জিরার এই শিল্প। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রলের শিকার হচ্ছেন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ। এতে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। মনোবিজ্ঞানীরা বলছেন পরিবার থেকেই অপরের প্রতি শ্রদ্ধাশীল হবার শিক্ষা জরুরি। আর প্রযুক্তিগত সহায়তা নিয়ে ভুক্তভোগীরা পেতে পারেন প্রতিকার। প্রান্তি সারারের রিপোর্ট। ডিজিটাল দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে খুব কম মানুষই আছেন। জন্মদিনের শুভেচ্ছা থেকে শুরু করে জীবন বাঁচাতে রক্তের সন্ধানে যেমন লাগে এই মাধ্যম, তেমনি মাঝে মাঝে তা হয়ে ওঠে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপের ভয়ঙ্কর হাতিয়ার। সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা চোখে আঙুল দিয়ে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে একটি মানুষের অন্দরমহলে কতটুকু উকি দেওয়া যাবে। কলকাতার জনপ্রিয় ও মেধাবী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু মধুরিমা গোস্বামীকে। অথচ তাদের বিয়েতে মধুরিমার দৈহিক গঠন, গায়ের রং নিয়ে শুরু হয় ট্রলের বন্যা। একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন ডিভোর্সের কথা। ব্যাখ্যা করেছেন তিনি কেন ডিভোর্স দিয়েছেন তার স্বামী অপুকে। তবুও নিস্তার মেলেনি ট্রল থেকে। কেবল মিডিয়ার মানুষ নন, সাধারণ মানুষও এই ট্রলের শিকার হচ্ছেন।
মত প্রকাশ করার এখন অবারিত সুযোগ। যে কেউ ইচ্ছা করলে ইতি কিংবা নেতিবাচক যে কোনো সমালোচনাই করতে পারেন। আর সেই সুযোগটাকেই কেউ কেউ কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে পরিণত করেছেন ট্রলের উর্বর ভূমিতে। কেন এই বিকৃতি? যে কোনোভাবে একটি মন্তব্য করতে পারাতেই যেন সুখ। তবে উপায় কি? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন, আমরা কোন পরিবার থেকে এসেছি, এটাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। প্রশ্ন হলো, এই অসঙ্গতি কিংবা সংকটের পিছনে গণমাধ্যম কি দায় এড়াতে পারে? এ বিষয়ে মতামত জানালেন এই গণমাধ্যম কর্মী। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বিস্তার ঘটেছে, কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে আমরা এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সুষ্ঠু ব্যবহারের মতো শিক্ষিত হয়ে উঠতে পারিনি। সামাজিক এই সংকট থেকে বের হতে প্রযুক্তিগত কোনো সমাধান আছে কি? একটা কমিউনিটি তৈরি করা দরকার, যে কমিউনিটির কাজই হবে বিভিন্ন এই ধরনের যারা অ্যাবিউজিং কিংবা উত্তক্ত করে তাদের বিরুদ্ধে বিভিন্ন রিপোর্ট করা। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক সকলের ভালোবাসা আর সৌহার্দ্যের উর্বর ভূমি। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। পাবনায় শিল্প কারখানায় বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে শত শত একর জমির ফসল, মরছে মাছ, দেখা দিয়েছে পানিবাহিত রোগ, বিপাকে কৃষক। অবশেষে সরকারের সবুজ সংকেত পেল গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব বলেন, দেশের আপামর জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে শুধু দেশে আবিষ্কৃত এই ভ্যাকসিনকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাই নিয়ম মেনে কাজ করলে পাশে থাকবে সরকার। প্রয়োজনে পরবর্তী ধাপে যুক্ত হবে সরকারি প্রতিষ্ঠান IEDCR। এছাড়া ব্যান কোভিডের নাম বঙ্গভ্যাক রাখারও প্রস্তাব দেন সচিব। এদিকে ফেব্রুয়ারির মধ্যে দেশের করোনা টিকা আনার ব্যাপারে আশাবাদী সরকার। দেরিতে হলেও দেশীয় ভ্যাকসিন উৎপাদনের দাবিদার গ্লোব বায়োটেক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দল। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসনের মহাপরিচালক সহ প্রতিনিধি দলকে গ্লোবের ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, গোটা দেশকে টিকার আওতায় আনতে দেশীয় ভ্যাকসিনের বিকল্প নেই। 3 কোটি পেলে আমরা 3 কোটি ডোজ আমরা 1.5 কোটি মানুষকে দিতে পারবো। এর বাইরে আমাদের হিউজ জনসংখ্যা কিন্তু পড়ে আছে। তাদেরকে যখন আমরা এই 17 কোটি মানুষকে টার্গেট করে পর্যায়ক্রমে যখন আমরা দেওয়ার ব্যবস্থা নিব টুমোরো, অবশ্যই আমি মনে করি যে দেশের এই প্রোডাক্টের উপর আমাদের নির্ভর করতেই হবে। আমরা অবশ্যই যত দ্রুততার সাথে স্টেপ নেওয়া যায় আমাদের বাংলাদেশের ভিতরে, এইটা আমরা অবশ্যই পদক্ষেপ নিব। নিয়ম মেনে কাজ করলে প্রতিটি ধাপেই গ্লোবের পাশে থাকবে সরকার। প্রয়োজনে সার্বিক সহায়তায় থাকবে IEDCR। দ্রুত করার জন্য আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করা দরকার রেগুলেটর দিক থেকে আমরা এটা করব। তবে আবার এটা আমরা বলে রাখি যে সেফটি, এফিকেসি এবং কোয়ালিটি এর সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে ভ্যাকসিন আমরা করব না। তবে ব্যান কোভিডের নাম বদলে বঙ্গভ্যাক করার প্রস্তাব দেন তারা। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ, বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই করোনা প্যান্ডেমিকে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই একটা অবস্থাতে যদি এরকম একটা ভ্যাকসিন হয়, আমাদের সচিব মহোদয় এখানে প্রস্তাব করেছেন বঙ্গভ্যাক্স। এদিকে কালক্ষেপণ করায় ICTDRBর পরিবর্তে নতুন CRO নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। এর আগে মঙ্গলবার সকালে স্বাস্থ্য সচিব জানান, ফেব্রুয়ারির মধ্যেই দেশে টিকা আসছে। খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন পেয়ে যাব, আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরও সম্ভব আগে সম্ভব হলে আগেই পাব। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হাসপাতালগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাস্ক পরুন, সেবা নিন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত হয়েছেন 5,66,000-এর বেশি মানুষ, মারা গেছেন প্রায় 12,000 মানুষ। আক্রান্ত আর মৃতের দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে 24 ঘন্টায় 1,80,000 আক্রান্তের পাশাপাশি মারা গেছে 2,500-এর বেশি মানুষ। এরপরে এই তালিকায় অবস্থান ব্রাজিলের। ভারতেও অপরিবর্তিত আছে করোনা পরিস্থিতি। এছাড়া রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতেও বাড়ছে করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা।
বারবার ধর্ণা দিয়েও দেশি মিলের চিনি কিনতে টিসিবিকে রাজি করাতে পারেনি শিল্প মন্ত্রণালয়। অথচ সরকারি প্রয়োজনে বাধ্যতামূলকভাবে দেশীয় পণ্য ক্রয়ে রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে, টিসিবির মাধ্যমে চিনি বিক্রির সুযোগ মিললে কিছুটা হলেও কমতো লোকসান। টিসিবির দাবি, চিনি ক্রয়ের দরপত্রের নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই। জুয়ার ফয়সালের রিপোর্ট। লাগামহীন খরচ, বিপরীতে সীমিত উৎপাদন, প্রতিদিনই বাড়ছে শ্রমিক কর্মচারীর বকেয়া আর ব্যাংকের দেনা। এমন চতুর্মুখী সংকটে বিপর্যস্ত সরকারি 15 চিনিকল, যেখান থেকে উত্তরণে চিনি বিক্রি বাড়ানোর সঙ্গে অল্প কিছু পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ শিল্প মন্ত্রণালয়। তবে বছর জুড়ে ভর্তুকি দিয়ে চিনি বিক্রি করলেও সরকারি প্রতিষ্ঠান টিসিবি কেনে না আখের লাল চিনি, এমন অভিযোগ তৃণমূলে, যা স্বীকার করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে বারবার অনুরোধের পরও মন গলেনি টিসিবির। মিলের চিনি গুদমে গলে যাচ্ছে, পচে যাচ্ছে, সেখানে কিন্তু এটা টিসিবির মাধ্যমেও যদি দিত তাহলে কিন্তু আমাদের চিনি বিক্রিরও কোনো সমস্যা ছিল না। সেনাবাহিনী, পুলিশ, বিজেপি বাৎসরিক যে চিনি প্রয়োজন সেটার বরাদ্দ চায়। টিসিবিও আমাদের কাছে বরাদ্দ চেয়ে চিনি নিয়ে বাজারজাত করতে পারত, কিন্তু আমরাই টিসিবিকে অনেক সময় চিঠি লিখে আমাদের চিনি বরাদ্দ দেওয়ার জন্য বলেছি, কিন্তু তারপরও টিসিবি আমাদের চিনি নিতে আসে নাই। কার্যকর হচ্ছে না সরকারি চাহিদা পূরণে দেশীয় পণ্য ব্যবহারে উচ্চ পর্যায়ের নির্দেশনাও, এমন দাবি শিল্প মন্ত্রণালয়ের। আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে না, এটা প্রাইম মিনিস্টারের সুস্পষ্ট নির্দেশনা আছে। বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, এরপরেও ক্রয় করে না। কেন করে না সেটা তো তাদের ব্যাপার। যদিও টিসিবি বলছে দরপত্র অনুযায়ী সর্বনিম্ন দামেই চিনি কেনে প্রতিষ্ঠানটি। চিনি শিল্প কর্পোরেশন তো নিজেরাই বিক্রি করার জন্য যথেষ্ট, তারা তো নিজেরা নিজস্ব করতেছে। যদি আমাদের মিলগেট মূল্য হচ্ছে আমাদের টেন্ডারের কম পড়ে, তখন আমাদের টেন্ডার থেকে নিতে হয়। বেসরকারি যে সমস্ত তাদের কম্পিটিটর আছে তার সাথেও যাতে গুণগত বিষয়গুলো তারা কম্পিটিটিভ হতে পারে, সেই জিনিসটাও আমাদের নজরে রাখতে হবে। তবে নতুন মাড়াই মৌসুম থেকেই সবগুলো মিলে চিনির সঙ্গে বহুমুখী পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পাবনায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে শত শত একর জমির ফসল নষ্টের অভিযোগ উঠেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে কারখানা চালু করায় স্থায়ী জলাবদ্ধতায় অনাবাদি হয়ে পড়েছে ঈশ্বরদীর 10 গ্রামের ফসলি জমি। দুর্গন্ধযুক্ত বর্জ্যের সংস্পর্শে মরছে পুকুরের মাছ, ছড়িয়ে পড়ছে নানা পানিবাহিত রোগ। পাবনা থেকে এস.এ. আসাদের তথ্য ছবিতে রিপোর্ট। 2017 সালে পাবনার মুলাডুলির সরাইকান্দি গ্রামের ভদ্রার বিলে বিএডিসি, পানাসি, পাবনা নাটোর সিরাজগঞ্জ সেচ প্রকল্পের আওতাধীন জমি কিনে গড়ে তোলা হয় রশিদ পেপার মিল। স্থানীয়দের অভিযোগ, মিলের নির্গত বর্জ্য ও রাসায়নিক মিশ্রিত পানিতে নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। স্থায়ী জলাবদ্ধতায় কৃষিজমি অনাবাদী হয়ে পড়ায় বিপাকে পড়েছেন চাষিরা। দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানিতে পরিবেশ দূষণের পাশাপাশি শরীরে ছড়িয়ে পড়ছে নানা ধরনের চর্মরোগও। পানির ভিতরে আমরা পাগুলা দিলেই যে পাগুলার ভিতরে ঘাও হয়, পচরানো হয়। আবাদ হবে না, তখন জমি বাধ্য হয়ে বেচা লাগবে ওর কাছে। 500 একর জমিকে নষ্ট করে ফেলেছে। যোগাযোগের চেষ্টা করছে এবং প্রতিকার চাইছে, তারা আমাদেরকে কোনো প্রতিকার দেয় নাই। তারা হুমকি দেয় যে আমাদের অস্ত্রবাদের দখল 5টা-6টা লোক মারলে কি হবে। কেবল মাঠের ফসলই নয়, পেপার মিলের রাসায়নিক মিশ্রিত পানি পুকুরে মেশায় মারা যাচ্ছে মাছও। বারবার চেষ্টা করেও সমাধান দিতে পারছেন না জনপ্রতিনিধিরাও। এখান থেকে 1/2 কিলোমিটার বেশি আমার বাড়ি, সেখানেও মাছ মরি শেষ। আমরা বারবার তাদের অনুরোধ করেছি, কিন্তু তারা আমাদের কোনো অনুরোধে তারা কোনো সুরক্ষা দেয় না। তবে রশিদ পেপার মিল কর্তৃপক্ষ বলছে স্থানীয়দের অভিযোগ অসত্য। পানি নরমালি এখান থেকে বের হয়ে বাইরে যাবে না, খুবই সামান্য পানি যাওয়ার জন্য আমরা হয়তো আমাদের পুরে সেটেল করে আবার ওই পানি আমরা টান দিয়ে সামনে নিয়ে আর বাইরে পানি যাবে না। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন করা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। যেসব প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্র ছাড়া বা অন্যের ক্ষতি করে নিজেদের শিল্প উৎপাদন করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ফসল ও সম্পদ বাঁচাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সময় সংবাদ, পাবনা। সময় সংবাদে আরও থাকছে, বঙ্গবন্ধু টি-20 কাপে আজ তামিম মুশফিকের লড়াই। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রাজশাহী।
আগাম আলু তোলার ধুম পড়েছে উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জে। আগাম আলু চাষের প্রসিদ্ধ এই এলাকার কৃষকরা ভালো দামের আশায় এবার কিছুটা আগেভাগেই তুলে ফেলছেন। শুরুর কয়েকদিন জমিতেই প্রতি কেজি আলু 70 থেকে 75 টাকায় বিক্রি হলেও সুস্বাদু এই আলুর কেজি এখন নেমে গেছে 40 থেকে 42 টাকায়। নীলফামারী ঘুরে এসে শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করেছেন রতন সরকার। মাত্র 50 দিন আগে লাগানো আলু ক্ষেত থেকে তোলার কাজে মহা ব্যস্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গ্রামগুলো। সকাল থেকে শুরু হয় আলু তোলার কাজ, দুপুরের মধ্যেই বস্তাবন্দি করতে ব্যতিব্যস্ত কৃষক। তাড়াহুড়ার কারণ প্রতিদিন কমছে আলুর দাম। 4 দিন আগে প্রথম যারা আলু তুলেছেন তারা খেতেই 70 থেকে 75 টাকা পর্যন্ত বিক্রি করেছেন আলু। এখন দাম নেমে গেছে 40-42 টাকায়। ফলনও যা হয়েছে আল্লাহ দিছে, ভালো দিছে, বাজারও ভালো আছে। 42 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কেউ কেউ 45 পর্যন্ত বিক্রি করছে। 1 বিঘার মাটিতে আমার লাভ হবে আমার 40,000-45,000 টাকা। কিশোরগঞ্জের আলু প্রতিদিন ট্রাকে ট্রাকে যাচ্ছে কাউরান বাজার সহ ঢাকার বিভিন্ন বাজারে। পাইকার ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন। কারণ বাজারে পড়াবো, আমরা গৃহস্থর কাছে মাঠে আসি মাল কিনতেছি। কৃষকেরা আলু তোলা শুরু করছে, আমরা মনে করেন যে এগুলো নিয়ে আবার ঢাকায় বিক্রি করি। জেলার কৃষি কর্মকর্তা জানান, আমন ধান কাটার পর আগাম ও মূল মৌসুমের আলু দুবার আবাদ করছে কৃষক। এরপর হবে বোরোর আবাদ। এখানকার জমি 4 ফসলিতে পরিণত হওয়ায় লাভবান হচ্ছে কৃষক। অলরেডি আমাদের 20 হেক্টর জমির আলু হারভেস্ট করাও সম্পন্ন হয়েছে। ফলন আগাম আলু হিসেবে মোটামুটি ভালো। 4 ফসলিতে রূপান্তরিত হওয়ার কারণে জমির মোট উৎপাদন এবং মোট লাভ কৃষকদের আলটিমেটলি বেড়ে যাচ্ছে। এবছর জেলায় মোট 7,290 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যার মধ্যে কিশোরগঞ্জেই হয়েছে 4,000 হেক্টরের বেশি। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে রতন সরকার, সময় সংবাদ। করোনার কারণে দীর্ঘ 8 মাস 3 দিন বন্ধ থাকার পর ইতিহাস ও ঐতিহ্যের ধারক নাটোরের উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। গণভবন খোলা পেয়ে বাড়ছে দর্শনার্থীর ভিড়। তবে করোনার সংক্রমণ প্রতিরোধে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক। নাটোর প্রতিনিধি আল মামুনকে সাথে নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। নাটোর শহর থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে উত্তরা গণভবন। শুনশান নীরবতা কাটিয়ে 23 নভেম্বর থেকে দর্শনার্থীদের পদচারণায় ঐতিহাসিক এই স্থানটি ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। চারিদিকে মনোরম লেক, সূর্য প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় 12টি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে 41 একর জমির উপরে অবস্থিত উত্তরা গণভবন। দেশি বিদেশি মূল্যবান দুষ্প্রাপ্য গাছসহ প্রাচীন রাজপ্রাসাদের কারুশৈলী দেখে মুগ্ধ দর্শনার্থীরা। ঐতিহ্যের সাথে গাথা, এগুলো দেখলে সবার মধ্যে একটা সেরকম ইমোশন তৈরি হয়। রাজবাড়ি দেখলাম, দিঘি দেখলাম, আসছি পরিবারের সঙ্গে। তাদের ঐতিহ্য কিরকম ছিল, তো অনেক সুন্দর জায়গাটা। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে অনেকে আনন্দঘন মুহূর্তগুলোকে স্মৃতির মনেকোটায় ধরে রাখতে ক্যামেরায় ফ্রেমবন্দি করেছেন। এছাড়া চিড়িয়াখানায় থাকা হরিণ, বানর ও পাখি আনন্দ দিচ্ছে শিশুদেরও। ঘুরতে খুবই ভালো লাগে, চারিদিকেও খুব সুন্দর। ওখানে হরিণ আছে, ময়না পাখি আছে, বানর আছে, অনেক কিছু আরো আছে। আগেকার রাজারা কেমন লাইফস্টাইল ছিল তাদের, সেই লাইফস্টাইল সম্পর্কে ধারণা নিতে পারলাম। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের উত্তরা গণভবনে আসার অনুরোধ জানান জেলা প্রশাসক। 10 জন, 20 জন, 50 জন মানুষে যদি আলাদা আলাদা থাকে তার মতো করে দূরে দূরে, তাহলে কিন্তু এখানে যে স্বাস্থ্যবিধি 3 ফিট বা 6 ফিট দূরত্ব, সেটি কিন্তু লঙ্ঘিত হওয়ার কোনো সুযোগ নেই। 1734 সালে রাজা দয়রাম রায় এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। 1967 সালে এটি গভর্নর হাউস হিসেবে পরিচিতি পায়। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন নামকরণ করেন। এখন রাজা নেই তাদের রাজত্ব, কিন্তু কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এই নিদর্শনগুলো। নাটোরের উত্তরা গণভবন থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপে প্রথম জয়ের খোঁজে তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে মুশফিকের বেক্সিমকো ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচে উঠতে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 6:30টায়। আসর শুরুর আগে অনুশীলনে ফুটবল খেলার সময় চোট পেয়ে ছিটকে পড়েন সাইফুদ্দিন। তাকে ছাড়াই 3 ম্যাচে 2টিতে জিতেছে রাজশাহী। সাইফুদ্দিনকে ছাড়া পাড়ি দিতে হবে চট্টগ্রামের বাধাও। আগামী 6 অথবা 8 ডিসেম্বর রাজশাহীর হয়ে খেলতে পারবেন তিনি।
মিডল অর্ডারে রাজশাহীর হয়ে এখনও স্বরূপে ফিরতে পারেনি অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল। 3 ম্যাচে তার নামের পাশে যোগ করেছেন 36 রান। বাজেভাবে রান আউট হয়েছেন সমালোচিত। অন্যদিকে রাজশাহীকে হারিয়ে এই ম্যাচেও জয়ের ধারায় ধরে রাখতে চায় চট্টগ্রাম। 3 ম্যাচের সবগুলোতেই জিতেছে মোহাম্মদ মিঠুনের দল। আসরের শুরুতে আলোচনায় না থেকেও সবার ঘুম হারাম করে দিয়েছে সালাউদ্দিন শিশুরা। এই ম্যাচে রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলের রাজত্ব দখলে রাখতে চায় চট্টগ্রাম। সাইফুদ্দিনরা আমরা ট্রাই করছি 6 তারিখের দিকে, মেবি 6 তারিখে বা 6 তারিখে না হলে 8 তারিখে হয়তো ম্যাচটা পাবে। আমরা যদি আমাদের বেস্ট পারফর্ম করতে পারি আমরা যে কোনো টিমকে হারাইতে পারবো। আশরাফুল আগের অবস্থায় টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি আগের অবস্থায় চলে আসছে। একটা বড় স্কোরের অপেক্ষায় আছি আমরা। আর মিডল অর্ডার আশরাফুল কেন্দ্রিক না। ইতিহাসে নাম লেখালো চীন। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করল দেশটির পাঠানো নভোযান চ্যাংই-5। মহাকাশ যানটি চাঁদের পাথর সংগ্রহ করবে, যা চীনের মহাকাশ বিষয়ে গবেষণাকে আরও গতিশীল করে তুলবে বলে মত বিশেষজ্ঞদের। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3:15 চাঁদে সফলভাবে অবতরণ করে চীনের মানুষবিহীন মহাকাশযান চ্যাংই-5। দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র জানায়, অবতরণের পরপরই কাজ শুরু করে নভোযানটি। এক বিবৃতিতে আরও জানানো হয়, নভোযানটি চাঁদের ওশান অব স্ট্রম নামের এলাকা থেকে 2 কেজি পাথর ও মাটি সংগ্রহ করবে। এর আগে কখনো সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়নি। একই সঙ্গে বিজ্ঞানীদের চাঁদের উৎস, গঠন ও সেখানকার আগ্নেয়গিরির অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করবে চ্যাংই-5। সফল অবতরণের ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই তালিকায় অংশ নিল চীন। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান চাঁদে সফল অবতরণ করে। সফলভাবে অবতরণের পরপরই চীনকে অভিনন্দন জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর আগে গত মঙ্গলবার চীনের হিনান প্রদেশের ওয়েনচেন মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে মহাকাশযানটি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই পৃথিবীতে ফিরে আসবে চ্যাংই-5। রায়হানুল রানা, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। বুড়িগঙ্গার পাড়ের জিঞ্জিরা এখন শিল্পনগরী। মেরামতের পাশাপাশি তৈরি হচ্ছে আস্ত জাহাজও। যন্ত্রাংশের যোগান দিচ্ছে গড়ে ওঠা মাঝারি শিল্প। এবং শুধু তারকা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রলের শিকার সাধারণ মানুষও। প্রযুক্তির সহায়তায় মিলতে পারে প্রতিকার। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে পরিবারকে দিতে হবে শিক্ষা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।